আপার প্রাইমারি যে ফেজ বাই ফেজ রিক্রুটমেন্টগুলো চলছে, নিয়োগ চলছে, সেই তারই মধ্যে একটি কিন্তু বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে পরবর্তী আপার প্রাইমারি পরীক্ষাটা কবে হবে, বা পরবর্তী আপার প্রাইমারি পরীক্ষা সংক্রান্ত কী আপডেট রয়েছে। এই আপডেট সংক্রান্ত একটা বিষয় কিন্তু আজকে উঠে আসে, সেটা কি যে পরবর্তী আপার প্রাইমারি টেট পরীক্ষা কবে হবে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করতে হবে আগামী 3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই সময়টা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং এটার পরবর্তী শুনানি কিন্তু রয়েছে আগামী 7ই মে 2025, 7th মে 2025 তারিখ, ঠিক আছে। এই আপডেটটা আসার পর থেকেই যারা যারা জিজ্ঞাসা করছিলে যে আপার প্রাইমারিতে আমার 50% আছে, আমি বসতে পারবো কিনা, আমার ডিএলএড নেই আমি বসতে পারবো কিনা, তো সেই যোগ্যতা সংক্রান্ত বিষয় এবং সিলেবাস সংক্রান্ত বিষয় এবং সর্বোপরি আপার প্রাইমারিতে সাবজেক্ট থাকবে কিনা সেই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা করব। তো তার আগে একটু দেখে নিই, তার আগে কী রয়েছে। তার আগে হচ্ছে এখানে যোগ্যতা কি রয়েছে। দেখো, যোগ্যতার এখানে দুটো ভেরিয়েশন হয়। আমি বেসিক যেটা কথা বলছি, আমি ওই বিএলএড বা বিপিএড বা ডিএড ওগুলো আমি বলছি না। যেই বিষয়গুলো এখানে রয়েছে সেই বিষয়গুলো সংক্রান্ত বিষয়টা আমি এখানে বলছি। সেটা কি, সেটা হচ্ছে 1 নম্বর যোগ্যতাটা কী রয়েছে, গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড। তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সেখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, বিএ বিএসসি বিকম পাস হতে হবে। তার সাথে তোমার যদি ডিএলএড কোর্সটা করা থাকে তবে তুমি আপার প্রাইমারিতে বসতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা হচ্ছে, যদি ডিএলএড কোর্সটা রানিং থাকে তাহলে কি বসতে পারবো কি না? অবশ্যই বসতে পারবে রানিং থাকলে। আর যদি তোমার বিএড করা থাকে, ব্যাচেলার অফ এডুকেশন, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনে যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, রিজার্ভ ক্যান্ডিডেট যদি তুমি না হও, আনরিজার্ভড হও, তাহলে তোমার গ্র্যাজুয়েশনে 50% লাগবে। আর যদি রিজার্ভ থাকো তাহলে 45% থাকলেই তুমি কিন্তু সেক্ষেত্রে বসতে পারছো। এবং এটা বিএডের ক্ষেত্রে, অর্থাৎ ডিএলএডের ক্ষেত্রে গ্র্যাজুয়েট থাকলেই বসে যাচ্ছে, আর বিএডের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন 50% থাকলেই বসে যাচ্ছে। এবার অনেকের জিজ্ঞাসা করছে যে আমার গ্র্যাজুয়েশন 19-21 সেশন, ঠিক আছে, কিন্তু আমি ডিএলএডটা করেছি 20-21 সেশনে, তাহলে কি হবে? তো এক্ষেত্রে একটা কথা বলতে পারি যে যাদের গ্র্যাজুয়েশন ডিস্টেন্স কোর্স রয়েছে এবং ডিএডটা বা যারা ট্রেনিং কোর্স করেছো সেটা রেগুলার কোর্স আছে, তাহলে তাদের ক্ষেত্রে বসার সমস্যা হবে না। কারণ যেহেতু ডিস্টেন্স কোর্সের সাথে একটা রেগুলার কোর্স করার অনুমতি সরকার দিয়েছিল, তো সেই কারণে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। বাকিটা সেটা তো নোটিফিকেশন বেরোলেই বলা যাবে। নেক্সট আসে সিলেবাসে। এখানে সিলেবাসের দুটো পার্ট রয়েছে। প্রথমে আলোচনা করব যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড। আর্টস ব্যাকগ্রাউন্ড বলতে কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের হিসাবে কিন্তু নয়, কলেজে গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের যে সাবজেক্টস কম্বিনেশনসগুলো ছিল সেগুলো কি আর্টসের সাবজেক্টস নাকি সায়েন্সের সাবজেক্টস, সেই হিসাবে তোমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের কিন্তু এসএসটি থাকবে, অর্থাৎ এসএসটির মধ্যে তোমরা পাবে হিস্ট্রি, তোমরা পাবে জিওগ্রাফি, তোমরা পাবে সিভিক্স, অর্থাৎ এই পলিটি থেকে কিছু প্রশ্ন। এবং ম্যান্ডেটরি পেপার থাকছে 30 নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে, 30 নম্বর প্রথম ভাষা বাংলা থেকে, সেখানে তোমরা উর্দু, সংস্কৃত যেটা তোমরা প্রথম ভাষা চয়েস করবে নিতে পারো, এবং দ্বিতীয় ভাষা ইংরেজি থেকে 30 নম্বর 90। আর এই যে এসএসটি রয়েছে, এসএসটি অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি এবং সিভিক্স, এখান থেকে থাকছে 60, অর্থাৎ এই সর্বমোট 150 নম্বর, 150 এমসিকিউস, 150 মার্কস, ঠিক আছে। আর এখানে কোয়ালিফাইং মার্কস কত? এখানে কোয়ালিফাইং মার্কস হচ্ছে 90 ইউআরের ক্ষেত্রে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য তো 82 রয়েছে। যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের না হও, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে তোমার সেক্ষেত্রে কী থাকছে, তোমার সেক্ষেত্রে সিডিপিতে 30টাই থাকছে, বাংলাতে 30টাই থাকছে, কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জটা হচ্ছে তোমার নিচে এসে, অর্থাৎ এখানে ইংলিশে তুমি 30টা পাচ্ছই, তার পাশাপাশি সায়েন্স আর ম্যাথসে তোমার হয়ে যাচ্ছে 60টা। অর্থাৎ আর্টসের যাদের যাদের সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স ছিল, সায়েন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথস মিলে 60, অর্থাৎ 150, এই টোটাল হচ্ছে 150। আচ্ছা, আরেকটা বিষয় যারা জিজ্ঞাসা করছো যে আপার প্রাইমারি টেট পাস করার পর সাবজেক্টের কোনো পরীক্ষা হবে কি না। দেখো, লাস্ট টাইম যে গেজেটটা দিয়েছিল সেই গেজেট অনুপাতে সেখানে কিন্তু আপার প্রাইমারি টেটের পর সেখানে একটা সাবজেক্টের পরীক্ষা দিতে বলা হচ্ছিল। এবার আমি ধরে নিই তুমি ইংলিশে গ্র্যাজুয়েশন করেছো, তুমি ইংলিশে গ্র্যাজুয়েট হয়েছো, ঠিক আছে। এবার তুমি বিএড বা তুমি ডিএলএড যে কোনো একটা তোমার রেসপেক্টিভ ডিগ্রি তোমার কাছে আছে। এইবার তুমি আপার প্রাইমারি পাস করলে এবার তোমার সাবজেক্টটা তাহলে কী হবে? তোমার সাবজেক্ট ইংলিশ হবে অবশ্যই, তাহলে সিলেবাস কী হবে? দেখো, এসএসসি কিন্তু একটা করে সিলেবাস অফার করে যে 9-10-এর জন্য যারা বসবে, অর্থাৎ যারা সেকেন্ডারি লেভেলের জন্য পরীক্ষা দেবে, আরেকটা যারা 11-12-এর জন্য বসবে, তাই না? এই 9-10 লেভেলের জন্য যে সিলেবাসটা তারা দেয়
সেই সিলেবাসটাই কিন্তু লাস্ট টাইম যে গেজেটটা দিয়েছিল সেখানে সিলেবাস দিয়েছিল আপার প্রাইমারির ক্ষেত্রে। অর্থাৎ যদি সাবজেক্ট হয় তাহলে ধরে রাখো 9-10-এর ক্ষেত্রে যে সিলেবাসটা, সেই সিলেবাসটাই তোমাদের আপার প্রাইমারিরও সাবজেক্ট, সেই সাবজেক্টটাই কিন্তু আপার প্রাইমারিরও সাবজেক্ট, ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো ছিল আশা করি ক্লিয়ার হয়েছে, যে কোন কোন বিষয়গুলো ডিসকাস করলাম। যে আপডেটটা যেটা রয়েছে সেটা তো নেক্সট আমাদেরকে দেখতে হবে, 7ই মে আপডেট নিতে হবে, 7ই মে 2025 আপডেট তোমাদেরকে অবশ্যই দেবো। তারপর যোগ্যতাটা আমরা জানলাম, যোগ্যতার এখানে এটা তোমরা বিএড হিসেবে ধরবে, এটা ডিএলএড নয়, এটা বিএড হিসেবে ধরবে, অর্থাৎ গ্র্যাজুয়েট 50% প্লাস বিএড আর গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড। এখানে কিন্তু ইউআর ক্যান্ডিডেটের জন্য বলছি, যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য ছাড় রয়েছে। তারপর আমরা সিলেবাস দেখলাম, সায়েন্সের কোনটা হবে, আর্টসের কোনটা হবে, তারপরে সাবজেক্ট যদি হয় তাহলে সাবজেক্টটা কোনটা হবে। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের। তাও যদি আপার প্রাইমারি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।